এই যে কালো চশমা, কানে কি তুলো দিয়ে রাখছেন? আমার মিছিল যাচ্ছে, আপনি রাস্তার মাঝখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে হিরোগিরি দেখাচ্ছেন। জানেন আমি কে? এই এলাকার বড় নেতার একমাত্র মেয়ে শিখা চৌধুরী। এলাকার মোড়ে জটলা 20-22 বছরের এক মেয়ে হুংকার দিচ্ছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক শান্ত স্বভাবের ছেলে। নাম আকাশ। সে খুব শান্তভাবে সাইকেল থেকে নেমে পড়ে। নেতার মেয়ে তো কি হয়েছে? রাস্তাটা তো আপনার বাবার না, সাধারণ মানুষের। মিছিলে জটলা পাকিয়ে সাধারণ মানুষের ভোগান্তি করা কি আপনার নেতার আদর্শ? আর আমি কালা চশমা পরি কারণ আমার চোখে অ্যালার্জি আছে, স্টাইল মারার জন্য না। কি? আমার মুখের উপর মুখে কথা? এই সাহস কই পান? গ্রাম থেকে আসছেন বলে কি মনে করছেন মগের মুল্লুক? আপনার এই ডাবল ফ্রেমের চশমা আর তেল চপচপে মাথা দেখে তো মনে হচ্ছে ইন্টার পাশ করে শহরে এসে যাতে ওঠার চেষ্টা করছেন। যাতে ওঠার দরকার নাই, আমি গ্রাম থেকে পড়তে এসেছি, ঝগড়া করতে না। সাইকেলটা সরানোর জায়গা দেন, আমার টিউশন আছে। শিখা রাগে ফুঁসছে। সে এই এলাকার ত্রাস। সবাই তাকে দেখে পথ ছেড়ে দেয়, কিন্তু এই লম্বা ফর্সা আর গম্ভীর ছেলেটা তাকে বিন্দু মাত্র পাত্তা দিল না। শিখা অপলক দৃষ্টিতে আকাশের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। হুট করে তার বুকের ভেতরটা কেমন জানি চিনচিন করে উঠল। সে বিড়বিড় করে বলল, ছেলেটার সাহস তো কম না, আবার দেখতেও তো মাশাল্লাহ, চোখে একদম নেশা ধরানো তেজ। শিখা চৌধুরী ঘরে ফিরে এসে সব কাজ বাদ দিয়ে আকাশের কথা ভাবতে শুরু করলো। সে তার 3 চামচাকে ডাকলো, বল্টু, পচার, কালু। ওই বল্টু, শোন, ওই যে সাইকেল নিয়ে যে ছেলেটা আজ মোড়ে আমাকে জ্ঞান দিচ্ছিল, ওর 14 গোষ্ঠীর খবর বের কর। ও কোথায় থাকে, কি খায়, কার কাছে টিউশনি করে, সব আমার চাই। আপা, ওরে কি সাইজ করতে হইবে? ধইরা আনবো? চুপ কর গাধা। সাইজ না, ওরে আমি আমার বর বানাবো। আমার এই জেদি মনের মালিক ওকেই হতে হবে। বউ মানে? আপনি হলেন গ্র্যাজুয়েশন শেষ করা সিনিয়র আপু, আর ও তো বাচ্চা পোলা, শহরে পড়তে আসছে কেবল। বয়স দিয়ে কি হয়? প্রেমে পড়লে কি আইডি কার্ড চেঞ্জ করতে হয়? ও আমার উপর চোটপাট দেখিয়েছে, এখন এর খেসারত ওকেই দিতে হবে। ওরে আমার চাই চাই। আকাশ মেসের এক ছোট ঘরে থাকে। সে খুব পড়াশোনা প্রিয় ছেলে। দুদিন পর আকাশ মেসে বসে পড়ছে, হঠাৎ বিকট শব্দে মোটর বাইক থামার আওয়াজ। আকাশ জানালা দিয়ে দেখলো শিখা চৌধুরী তার বাহিনী নিয়ে হাজির। আকাশের বুকটা ধক করে উঠল। আবার এই আপদটা আসলো কেন? শিখা ঘরে ঢুকে সোজা আকাশের খাটে বসে পড়ে। কি গো, পড়াশোনার জম, একা একা পড়লে হবে? চা নাস্তা করাবেন না? আপনি এখানে কেন? এটা ছেলেদের ম্যাচ। আপনি তো সিনিয়র মানুষ, একটু তো কাণ্ডজ্ঞান থাকা উচিত। সিনিয়র বলেই তো আসলাম, জুনিয়রদের দেখাশোনা করা বড়দের দায়িত্ব। এই নাও, তোমার জন্য বিরিয়ানি আর মিষ্টি নিয়ে আসছি। আর শোনো আকাশ, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি তোমাকে বিয়ে করব। আকাশের কথা শুনে শিখা হাঁ করে তাকিয়ে থাকে। সে স্বপ্ন দেখছে না তো? এই রকম পাগলামি তো এই জীবনেও দেখে নাই। সে লাফিয়ে উঠে বলে, পাগল নাকি আপনি? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, মাত্র 2বার দেখা হলো। আর আপনি বিয়ের কথা বলছেন? আমি পড়তে আসছি, বিয়ে করতে না। আপনি যান এখান থেকে। যাব না, আমি এলাকার নেতার মেয়ে, যা চাই তা ছিনিয়ে নেই, কিন্তু তোমাকে আমি আদর দিয়ে পেতে চাই। না বললে কিন্তু তোমার মেস মালিককে বলে দেব তুমি আমাকে ডিস্টার্ব করছো। ওরে আল্লাহ, এ তো দেখি মহা বিপদ। আমি তো জীবনেও এমন চাউলখোর মেয়ে দেখিনি। দেখে নাও, এবার ওঠো, আমরা বিয়ে করব। আরে, আপনি পাগল নাকি? সে কখন থেকে কি সব বলে যাচ্ছেন? বিয়ে বললে বিয়ে হয়ে যায়, তাই না? আপনাকে আমি চিনি না জানি না, অমনি হুট করে বিয়ে করে ফেলবো। মগের মুল্লুক পাইছেন। কথা কম কাজ বেশি, শিখা যা চায় তাই পায়। ওট বলছি, না হয় বন্দুক দিয়ে তোর মাথার খুলি উড়িয়ে দিব। দেখেন, আপনি নেতার মেয়ে, আমি সামান্য গরিব একটা ছেলে। আপনি সুন্দরী আর সিনিয়র, আর আমি বোকাশোকা জুনিয়র। আপনার সাথে আমার কোনোভাবেই মিলে না। আপনি পাগলামি করবেন না।
শিখা কোনো কথাই শুনল না। তার বাবা এলাকার প্রভাবশালী নেতা হলেও শিখা তার বাবাকে পটিয়ে ফেললো। বাবার নাম ভাঙিয়ে সে কাজী ডেকে আকাশের মেসের সামনেই হাজির হলো। আকাশকে ভয় দেখানো হলো যে বিয়ে না করলে তাকে শহর ছাড়তে হবে। আকাশ বেচারা গ্রাম থেকে আসা সরল ছেলে, পড়াশোনাটা তার কাছে খুব দামি। বাধ্য হয়ে সে শিখার অবিরাম আবদার আর জেদের কাছে মাথা নত করলো। বিয়ে শেষে তারা যখন কাজী অফিস থেকে ফিরছিল, শিখা আকাশের হাত শক্ত করে ধরে। এখন তুমি আমার অফিসিয়াল বর আকাশ। বেশি টেরা কথা বললে কিন্তু কানের নিচে লাল করে দেব। আকাশ রাগে হাত সরিয়ে নিয়ে যায়। বিয়ের কাগজ তো দেখালেন, কিন্তু আমার মন কোনো দিন পাবেন না। আপনি একটা জংলি মেয়ে, সারাক্ষণ শুধু তেরামি আর নেতামি করেন। আমার জীবনটা নষ্ট করে দিলেন আপনি। জীবন নষ্ট হয়নি গো, জীবন তো মাত্র রঙিন হলো। চলো, আজ থেকে তুমি নেতার মেয়ের জামাই হবে। জামাই হিসাবে প্রাসাদে থাকবে। আমি কুড়ে ঘরে থাকবো, তাও আপনার ওই বাড়িতে যাব না। আপনি আমাকে দয়া দেখাচ্ছেন। দয়া না গো বোকা, এটা আমার অবসেশন। তোমাকে আমি এক মুহূর্ত চোখের আড়াল করতে পারি না। চলো এখন, ঝগড়া পরে হবে। আগে ঘরে গিয়ে কফি খাওয়াবো। আকাশ মুখটা গোমড়া করে গাড়িতে উঠলো। সে বুঝতে পারছে এই মেয়ের হাত থেকে রক্ষা পাওয়া অত সহজ না। শিখার চোখে তখন বিজয়ের হাসি, আর আকাশের মনে কেবল অশান্তির পাহাড়। শিখার বাবা জহির চৌধুরী এলাকার প্রভাবশালী নেতা। তার বিশাল অট্টালিকার সামনে যখন গাড়ি থামলো, আকাশের মনে হলো সে কোনো রাজপ্রাসাদে নয়, বরং ফাঁসির মঞ্চে এসে দাঁড়িয়েছে। শিখা গাড়ি থেকে নেমেই আকাশের হাতটা এমন ভাবে খামচে ধরলো যেন ও পালালে পুলিশে খবর দেবে। ছাড়ুন বলছি, এভাবে হাতে নখ বসিয়ে দিচ্ছেন কেন? আমি তো বলেছি আমি আপনার সাথে এই বাড়িতে থাকবো না। চুপ একদম। আজ থেকে তুমি এই বাড়ির জামাই, আর আমি তোমার বউ। নখ বসার নাকি কামড় দেব সেটা আমার ব্যাপার। লক্ষ্মী ছেলের মতো ভেতরে চলো, না হলে কিন্তু সবার সামনে কোলে তুলে নিয়ে যাব। অসভ্য মেয়ে একটা। আপনার লজ্জা শরমও কি বাবার ক্ষমতার সাথে বিলিয়ে দিয়েছেন? শিখা খিলখিল করে হেসে আকাশের গালটা চিমটি কেটে দিল। আকাশ রাগে ফুঁসতে ফুঁসতে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে বসেছিলেন শিকার মা রাহেলা বেগম আর বাবা জহির চৌধুরী। জহির সাহেব আকাশকে আপাতমস্তক দেখে একটা তাচ্ছিল্যের হাসি দিলেন। তা শিখা, এই সেই ছেলে যার জন্য তুমি কাজী অফিসে গিয়ে নাটক করলেই? দেখতে তো একদম সাদামাটা, এর গায়ে তো শার্টটাও মনে হচ্ছে মেলা থেকে কেনা। আমার মেয়ের পছন্দ এত নিচে নামলো কি কবে থেকে? ঠিকই বলেছ, হাজারটা বড় ঘরের প্রস্তাব আসলো, আর তুই শেষে এই গ্রাম্য রাস্তার এক ছোকরাকে তুলে নিয়ে আসলি। আর বাবা মা কি করে? নিশ্চয়ই ক্ষেত খামারে কামলা দেয়। আকাশের চোখ ফেটে জল আসতে চাইলো। নিজের অপমান সওয়া যায়, কিন্তু মা বাবার অপমান আকাশ সহ্য করতে পারে না। সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শিখা গর্জে উঠলো। বাবা মা খবরদার। আকাশ এখন আমার স্বামী। ওর বাবা কৃষক হতে পারে, কিন্তু ও নিজের যোগ্যতায় এই শহরে পড়তে আসছে। আর ওর শার্ট সস্তা হতে পারে, কিন্তু ওর ব্যক্তিত্ব তোমাদের এই দামি সোফার চেয়েও বেশি দামি। ওকে যদি তোমরা সম্মান দিতে না পারো, তবে মনে রেখো শিখা চৌধুরী এই বাড়ি ছাড়তেও দুবার ভাববে না। জহির চৌধুরী মেয়ের মেজাজ জানেন, তিনি চুপ করে গেলেন। শিখা হ্যাচকা টানে আকাশকে নিয়ে দোতলার বড় ঘরে ঢুকলো। শিখার ঘরটা রাজকীয়, দামি এসি, বড় খাট, চারিদিকে পারফিউমের গন্ধ, কিন্তু আকাশ জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল। শিখা দরজা বন্ধ করে দিয়ে মুচকি হেসে আকাশের দিকে এগিয়ে এলো। কি গো বরমশাই, এখন তো আমরা একা। মুখটা ওরকম হাড়িপানা করে রাখলে কি ভালো দেখায়? এসো একটু কাছে বসো। কাছে আসার কথা ভাববেনও না। আমি আপনার সাথে এই ঘরে থাকবো না, আমি সোফায় শোবো। কেন, বউ কি বাঘ যে চিবিয়ে খাবে? আর শোনো, সোফায় শোয়ার শখ বাদ দাও, আমার সাথে এই বড় খাটেই শুতে হবে। অসম্ভব। আমি আপনার মতো একটা ঘাড়তেরা মেয়ের ছায়াও মারাতে চাই না। আপনি জোর করে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু আমার শরীর আর মন আপনার কেনা গোলাম না। শিখা হঠাৎ আকাশকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। আকাশ কিছু বুঝে ওঠার আগেই শিখা ওর ওপর ঝাঁপিয়ে পড়ে, ওর দুই হাত চেপে ধরলো। আকাশের নাকে শিখার চুলের ঘ্রাণ লাগছে। আকাশ রাগে আর অস্বস্তিতে ছটফট করছে। শিখা আকাশের কানের কাছে মুখ নিয়ে বলে, বেশি কথা বললে কিন্তু আমি বেশি ঘাটতারামি শুরু করব। এখন চুপচাপ থাকো, নইলে একটা বিশ্রী কাণ্ড করে ফেলবো। ছাড়ুন, আপনি কি মেয়ে নাকি গুন্ডা? আমার দম আটকে যাচ্ছে।
আমি তোমার বউ, এখন থেকে এই শাসনেই তোমাকে থাকতে হবে। আকাশ কোনো মতে ধাক্কা দিয়ে শিখাকে সরিয়ে দিল। এরপর শুরু হলো বালিশের লড়াই। আকাশ একটা বালিশ নিয়ে মাঝখানে দেওয়াল তুললো। ঠিক এই বালিশ হলো বর্ডার লাইন, খবরদার এটা পার হলে আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। লোক জড়ো করে কি বলবে? বলবে যে বউ আদর করছে। করো, আমার কোনো লজ্জা নেই। সেই মুহূর্তে আকাশের ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো মা। আকাশের মনটা হু হু করে উঠলো। সে ফোনটা ধরলো। বাবা, আকাশ কেমন আছিস? পড়াশোনা কেমন চলছে? টাকা কি লাগবে? তোর বাবা কিছু চাল বিক্রি করে টাকা পাঠাবে বলেছে। না মা, টাকা লাগবে না। আমি ভালো আছি মা। তোমরা শরীরের যত্ন নিও। শিখা ফোনটা ছিনিয়ে নিল। আকাশ বাধা দিতে গিয়ে শিখার বুকের উপর পড়ে গেল। এক মুহূর্তের জন্য দুজনের নিঃশ্বাস থমকে গেল, কিন্তু শিখা তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ফোনে কথা বলতে শুরু করলো। মা, আমি শিখা, আকাশের বউ। আপনার ছেলে এখন রাজপ্রাসাদে আছে মা। ওর কোনো অভাব নেই। আমরা বিয়ে করে ফেলেছি। আপনাদের আশীর্বাদ চাই। বিয়ে? আকাশ তো কিছু বলেনি। মা, তুমি কে? আমি এই শহরের সবচেয়ে প্রতাপশালী নেতার মেয়ে মা। আপনার ছেলেকে আমি খুব সুখে রাখবো। আপনি একদম চিন্তা করবেন না। ফোন রাখার পর আকাশ পাগলের মতো শিখার উপর চড়াও হলো। আপনি আমার মাকে কেন বললেন? ওরা তো ভাববে আমি কোনো লোভী। আপনি কেন আমার সব কিছু তছনছ করে দিচ্ছেন? আমি আপনাকে ঘৃণা করি শিখা, ঘৃণা করি। ঘৃণা করো বা রাগ করো, আমি তোমারই, আমার ছায়ায় রাখবো আকাশ। তোমার এই অভাবের জীবন আমি ঘুচিয়ে দেব। অভাব আমার অহংকার, আপনার এই দামি পালঙ্ক আমার কাছে জেলখানা। রাত তখন গভীর। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। এসি চলছে, ঘরটা বেশ ঠান্ডা। আকাশ সোফায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে কাঁপছে। ওর কাছে কোনো কম্বল নেই। শিখা খাটে শুয়ে দেখছিল, ও থাকতে পারলো না। ও কম্বলটা নিয়ে সোফার কাছে গেল। এই যে গ্রামের ভূত, খাটে এসে সও। ঠান্ডা লেগে মরে গেলে পুলিশ আমাকে ধরবে। মরলে মরবো, তাও আপনার কম্বল নেব না। শিখার গায়ে জোরে আকাশকে টেনে তুলে কোলে করে খাটে নিয়ে এলো। আকাশ অবাক, একটা মেয়ের গায়ে এত শক্তি। এ কি, নামান আমাকে। আপনি কি ডাইনি নাকি? চুপ, একদম কথা না। শিখা আকাশকে খাটে শুইয়ে দিয়ে নিজেও ওর পাশে শুয়ে পড়লো এবং আকাশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আকাশ সরার চেষ্টা করলো, কিন্তু শিখার বাঁধন শক্ত। ছাড়ুন শিখা, এটা অন্যায়। আমি আপনার সাথে এভাবে থাকবো না। বাইরে বৃষ্টি হচ্ছে আকাশ, এই ঠান্ডায় একটু ওম নাও। আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, কিন্তু আমার বুকটা তোমার জন্য ফেটে যাচ্ছে। একটু শান্ত হয়ে ঘুমাও তো। আকাশের শরীরটা ধীরে ধীরে শিথিল হয়ে এলো। শিখার গায়ের মিষ্টি গন্ধ, তার উষ্ণতায় ওর দীর্ঘদিনের ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে। ও মনে মনে ভাবলো, মেয়েটা এত খারাপ কেন? কেন ও আমাকে শান্তিতে থাকতে দেয় না? পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখলো শিখা ওর বুকে মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে। রোদ এসে শিখার মুখে পড়ছে। আকাশ হাত বাড়িয়ে শিখার অবাধ্য চুলগুলো সরাতে গিয়েও থেমে গেল। সে ভাবলো, না, ও আমাকে দুর্বল করতে চায়। আমি কিছুতেই হার মানব না। সে শিখাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। উঠুন, বেলা হয়েছে, গিয়ে আপনার বাবার চামচামি করুন গে। উফ, সকাল সকাল আবার শুরু করলে। আজ তো ভাবছিলাম তোমাকে নিয়ে একটু শপিংয়ে যাব। আপনার টাকায় শপিং? তার চেয়ে আমি রাস্তায় ভিক্ষা করব। শিখা হাসলো। সে জানে আকাশকে বশ করা এত সহজ না, কিন্তু সে তো শিখা চৌধুরী, সে বাঘকে দিয়েও জল খাওয়াতে জানে। আকাশের জীবনটা এখন যেন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ার মতো। শিখার বাড়িতে তার প্রথম রাতটা কাটলো দস্তুর মতো কুস্তি লড়ে। আর সকাল হতেই শুরু হলো নতুন আপদ। শিখা চৌধুরী যেমন জেদি, তেমনি তার ভালোবাসার ধরনটাও ভয়ঙ্কর রকমের আক্রমণাত্মক। সকালবেলা আকাশ যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উস্কো খুস্কো চুল ঠিক করছিল, ঠিক তখনই শিখা পেছন থেকে এসে তার কোমরে দুহাত জড়িয়ে ধরলো। আকাশ চমকে উঠে এক হাত দিয়ে শিখাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। এই কি অসভ্যতা! হাত সরান বলছি। দিনের আলোয় এসব নাটক ভালো লাগে না। শিখা আকাশের কাঁধে থুতনি রাখে। নাটক না গো জানো, এটা হলো আমার গুড মর্নিং কিসের অ্যাডভান্স। আর নাটক তো এখন শুরু হবে। আজ আমার এক পুরনো ফ্রেন্ড আসছে, অর্ক। খুব হ্যান্ডসাম, বুঝলে? দেখো, আবার হিংসে করো না। আপনার অর্ক আসুক আর গাধা আসুক, আমার তাতে বয়েই গেছে। বরং তাকে নিয়ে আপনি ব্যস্ত থাকলে আমার জান বাঁচে। আমি আমার ভার্সিটির নোটসগুলো দেখছি।
শিখা মনে মনে চটে গেল, এই ছেলেটাকে কোনোভাবেই চালানো যাচ্ছে না। সে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেলে নিচে নামতেই দেখলো অর্ক বসে আছে। অর্ক আর কেউ নয়, শিখার বাবার রাজনৈতিক পার্টনারের ছেলে। সে বরাবরই শিখাকে পছন্দ করে। ড্রয়িং রুমে আকাশ যখন পানি খেতে নিচে নামলো, অর্ক তাকে দেখে তাচ্ছিল্য করে একগাল হাসলো। জহির চৌধুরী তখন পাশে বসে চা খাচ্ছেন। আরে শিখা, এটাই কি তোর সেই রাস্তার হিরো? দেখতে তো একদম সাধারণ। শুনলাম কোন এক গ্রাম থেকে এসেছে। ব্রো, এখানে তো তোমার থাকার কথা না। তোমার তো থাকার কথা মেসের কোনো গেঞ্জি করে। ঘিঞ্জি ঘরে থাকা সম্মানের, যদি সেটা নিজের যোগ্যতাই হয়। কারো বাবার দয়ায় রাজপ্রাসাদে থাকার চেয়ে ওটাই শ্রেয়। শিখা আকাশের হাত ধরে টেনে অর্কের সামনে বসিয়ে দিয়ে বলে, আরে অর্ক, তুমি ওকে এভাবে বলছো কেন? ও তো আমার হিরো। আকাশ, অর্ক আমার জন্য দামি একটা পারফিউম এনেছে, দেখো তো গন্ধটা কেমন। শিখা ইচ্ছে করে আকাশের একদম গা ঘেঁষে বসলো এবং অর্কর দেওয়া পারফিউম নিজের গলায় মেখে আকাশের নাকের কাছে মুখ নিয়ে এলো। আকাশ বিরক্তিতে কুঁচকে গেল, কিন্তু শিখার গলার সেই উগ্র পারফিউম আর শিখার গায়ের উষ্ণতা তাকে কেমন যেন আচ্ছন্ন করে ফেললো। গন্ধটা উগ্র, একদম আপনার স্বভাবের মতো। সরুন এখান থেকে। উগ্র? দাঁড়াও দেখাচ্ছি উগ্রতা কাকে বলে। দুপুরে খাওয়ার টেবিলে জহির চৌধুরী আকাশকে ছোট করার আরেকটা সুযোগ খুঁজছিলেন। তিনি খাবারের মেনু দেখে মুখ বাঁকালেন। আজ সব দেশি রান্না কেন? ওই যে ভর্তা আর পাতলা ডাল। ও বুঝেছি, জামাইয়ের গ্রামের রুচি তো, তাই হয়তো তার জন্য এসব জঙ্গলি খাবার হয়েছে। শিখা, ওকে তো একটু শিষ্টাচার শেখাতে পারতিস। চামচ দিয়ে খেতে পারে তো, নাকি হাত দিয়ে ওই চাষাদের মতো খাবে? আকাশের হাতের মুঠো শক্ত হয়ে এলো। সে খাওয়া ছেড়ে উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু শিখা টেবিলের নিচে দিয়ে আকাশের পা নিজের পা দিয়ে চেপে ধরলো। সে এমন ভাবে চাপ দিল যে আকাশ ব্যথায় কুঁকড়ে আবার বসে পড়লো। শিখা খুব মিষ্টি করে হেসে বলল, বাবা, তোমাদের ওই চামচ দিয়ে খাওয়া আভিজাত্য হতে পারে, কিন্তু আকাশের হাত দিয়ে খাওয়াটা হলো তৃপ্তি। আর আজ থেকে এই বাড়িতে আমার আকাশ যা খাবে সবাইকে সেটাই খেতে হবে। মা, চামচটা রেখে দাও, আজ সবাই হাত দিয়ে আলু ভর্তা আর ডাল খাবে। আপনার এই দয়া দেখানোর নাটক বন্ধ করুন শিখা। আমি আপনার কেনা কোনো খেলনা নই। খেলনা নাও তো কি, তুমি আমার জান। এখন লক্ষ্মী ছেলের মতো হাত ধুয়ে এসো, এসো তোমাকে খাইয়ে দেবো। মরে গেলেও না। খাওয়ার পর আকাশ রাগে গজগজ করতে করতে ঘরে ঢুকে বাথরুমে যেতে চাইলো, কিন্তু শিখা আগেই সেখানে ঢুকে দরজা আধা খোলা রেখে দাঁড়িয়েছিল। আকাশ না দেখেই ভেতরে ঢুকে গেল এবং শিখার সাথে সজোরে ধাক্কা খেলো। মেঝেতে পানি থাকায় আকাশ পিছলে যাচ্ছিল, কিন্তু শিখা ঝট করে আকাশের কোমর জড়িয়ে ধরলো। আবার আপনি কি সব সময় আমাকে ধরার অপেক্ষায় থাকেন? ছাড়ুন। ছাড়লে তো পড়ে গিয়ে মাথা ফাটবে, আর মাথা ফাটলে সেবা তো আমাকেই করতে হবে। তার চেয়ে বরং এভাবেই থাকি। শাওয়ারটা হঠাৎ করেই চালু হয়ে গেল। দুজনেই ভিজে একাকার। আকাশের ভেজা শার্টের ওপর দিয়ে শিখার হাতের স্পর্শ টের পাওয়া যাচ্ছে। শিখার ভেজা চুল আকাশের মুখে এসে লাগছে। আকাশের রাগটা হঠাৎ করেই কেমন যেন এক অদ্ভুত ভালো লাগায় রূপ নিল। সে কিছুক্ষণের জন্য শিখার চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। শিখার চোখে আজ এক অন্যরকম মায়া। আপনি এত তেরা কেন শিখা? কেন আমাকে শান্তিতে থাকতে দেন না? কারণ আমি তোমাকে শুধু ভালোবাসি না, তোমাকে আমি নিজের নেশায় বানিয়ে ফেলেছি আকাশ। তোমাকে ছাড়া আমার প্রতিটা মিছিল, প্রতিটা স্লোগান বিষাদ লাগে। আকাশ হুট করে নিজেকে ছাড়িয়ে নিল। সে ভেজা শরীরেই বাইরে বেরিয়ে এলো। সে বুঝতে পারছে শিখা তাকে ধীরে ধীরে এক মায়া জালে আটকাচ্ছে। রাতে আকাশ যখন ঘুমানোর চেষ্টা করছে, তখন শিখা তার ল্যাপটপ নিয়ে খাটে বসলো। সে অর্কর সাথে উচ্চস্বরে কথা বলছে আর হাসছে। হ্যাঁ অর্ক, কাল আমরা ওই রিসোর্টে যাব। আকাশ তো ব্যস্ত ওর পড়া নিয়ে, ও যাবে না। এই যে সিনিয়র আপা, এটা ঘুমানোর সময়। আপনার ওই অর্কর সাথে ফষ্টি নষ্টি করার থাকলে বাইরে গিয়ে করুন। আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। কেন, তোমার কি হিংসা হচ্ছে আমি অন্য ছেলের সাথে ঘুরতে যাব? তাতে তোমার কি? হিংসে? আপনার মতো একটা ক্যারেক্টারহীন মেয়ের জন্য আমি হিংসে করব? আপনি যার তার সাথে জাহান্নামে যান, আমার তাতে একটু আসে যায় না।
ক্যারেক্টারহীন শব্দটা শুনে শিখার মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। সে আকাশকে থাপ্পড় মারতে গিয়েও হাত নামিয়ে নিল। শিখার চোখে জল চলে এলো। সে ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বেশি বলে ফেললাম নাকি? কিন্তু ও যেভাবে আমাকে জোর করে আটকে রেখেছে এটা তো ঠিক না। কিছুক্ষণ পর আকাশ দেখলো বাইরে থেকে শিখার কান্নার আওয়াজ আসছে। আকাশের জেদি মনটা একটু নরম হলো। সে একটা তোয়ালে নিয়ে ব্যালকনিতে গেল। শিখা বৃষ্টিতে ভিজছে। এই যে জেদি মেয়ে, ঘরে আসুন, ঠান্ডা লাগবে। আমার কথা আপনার গায়ে লেগেছে? লাগবে না কেন? তুমি আমাকে পছন্দ করে বিয়ে করতে পারোনি বলে কি যা তা বলবে? আমি রাজনীতি করে বলে কি আমার মন নেই? যাও, তোমার এই নীতিবাক্য নিয়ে থাকো। আকাশ কিছু না বলে শিখার হাত ধরে টেনে ঘরের ভেতরে নিয়ে এলো। শিখা কাঁপছে। আকাশ আলতো করে শিখার মাথা মুছিয়ে দিতে লাগলো। শিখা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তুমি তো আমাকে ঘৃণা করো, তবে এখন আদর করছো কেন? আদর না, এটা মানবতা। আপনার মতো ঘাড়তারা মেয়ের সেবা করাও একটা বড় সোয়াব। শিখা মনে মনে হেসে দিল। পরদিন সকালে অর্ক আবার আসলো শিখাকে নিতে। শিখা ড্রয়িং রুমে রেডি হয়ে বসেছিল। অর্ক যখন শিখার হাত ধরতে চাইলো, আকাশ ওপর থেকে নেমে এসে হুট করে অর্কর হাতটা সরিয়ে দিল। সরি মিস্টার অর্ক, শিখা আজ কোথাও যাবে না। ওর শরীরটা ভালো না। আর আপনি কি জানেন না, বড় স্ত্রীর দিকে নজর দেওয়া আর তার হাত ধরা দুটোই অভদ্রতা? তুমি আমাকে শেখাচ্ছ? হ্যাঁ, শেখাচ্ছি। এখন আসতে পারেন, আর নেক্সট টাইম আসার আগে পারমিশন নিয়ে আসবেন। অর্ক রাগে চলে গেল। শিখা হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের মুখে তখন এক জয়ী হাসি। কি ব্যাপার আকাশ? কাল রাতে তো বললে আমি জাহান্নামে গেলে তোমার কিছু যায় আসে না, তবে আজ অর্ককে তাড়ালে কেন? তাড়ালাম কারণ আপনি আমার সামনে আছেন। আপনার সম্মান মানে আমার ইগোতে লাগে। আর শোনেন, ওই অর্কর থেকে দূরে থাকবেন। ওর চোখ ভালো না। বাপরে, দারোয়ান বর এখন দেখি বডিগার্ড হয়ে গেল। কিন্তু আকাশ, আমি তো এখনো রাগ করে আছি। রাগ করে থাকুন, আমি টিউশনে যাচ্ছি। আর আপনার বাবার ওই চামচাদের বলবেন আমার নোটবুক যেন আর না ধরে। আকাশ বেরিয়ে গেল, কিন্তু শিখা হাসছে। সে বুঝতে পারছে আকাশের পাথরে মনে ফাটল ধরতে শুরু করেছে। কিন্তু ঝগড়া তো সবে শুরু। জিৎ চৌধুরীর আলিশান ড্রয়িং রুমে আজ উৎসবের আমেজ। শিখার মা রাহিলা বেগম খুব খুশি, কারণ শহরের বড় ব্যবসায়ী আসলাম সাহেব আসছেন তাদের বাড়িতে। আসলাম সাহেবের সাথে জহির চৌধুরীর একটা বিশাল কোল্ড স্টোরেজ প্রজেক্টের ডিল হওয়ার কথা। এদিকে আকাশ তৈরি হচ্ছিল তার কোচিং এ যাওয়ার জন্য। শিখা আকাশের শার্টের কলার ঠিক করতে করতে বলে, আজ কিন্তু কোথাও যাওয়া যাবে না বড়মশাই, বাবা ডিল সই করবে। বড় গেস্ট আসছে, তোমাকে পাশে থাকতে হবে। আপনার বাবা ডিল সই করবে, সেখানে আমার কি কাজ? আমি কি শোপিস? আমি টিউশনিতে যাচ্ছি। খবরদার আকাশ, একদম তাড়ামি করবা না। আমি তোমাকে দামি একটা ঘড়ি কিনে রেখেছি, ওটা পরো তো। রাখেন আপনার দামি ঘড়ি। ওই ঘড়ির টিক টিক শব্দে আমার মাথা ধরে। আমি আমার এই পুরনো অ্যানালগ ঘড়ি পরব। সরুন পথ থেকে। শিখা আকাশকে আটকাতে গিয়ে ওর গায়ের ওপর পড়ে গেল। দুজনের মুখ খুব কাছাকাছি। আকাশের গায়ের সাবানের গন্ধ আর শিখার পারফিউম মিলেমিশে একাকার। আকাশ এক মুহূর্তের জন্য থেমে গেল। শিখার চোখের কাজল আজ বড্ড মায়াবী লাগছে, কিন্তু পরক্ষণেই ও নিজেকে সামলে নিয়ে শিখাকে সোফায় ধাক্কা দিয়ে বসিয়ে দিল। ডিল সই করার সময় সবাই ড্রয়িং রুমে বসে আছে। আসলাম সাহেব আকাশের দিকে তাকিয়ে বললেন, জহির ভাই, আপনার জামাই তো দেখছি বেশ গম্ভীর। তা আকাশ সাহেব, প্রজেক্টের ফাইলটা দেখেছেন? আকাশ ফাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ পরে, আসলাম সাহেব, এই প্রজেক্টে তো আপনারা সরকারি খাস জমি দখল করার প্ল্যান করেছেন। আর ড্রেনেজ সিস্টেমের যে নকশা দিয়েছেন, তাতে বর্ষাকালে সাধারণ মানুষের বাড়িতে নর্দমার জল ঢুকবে। এই ডিলে সই করা মানে মানুষের অভিশাপ নেওয়া। শিখা আড়াল থেকে দেখছিল, মনে মনে বলছে, সাবাস আকাশ, যদিও আমার বাবার লস হচ্ছে, কিন্তু লোকটার তেজ আছে বটে। অন্যায়ের সামনে চুপ থাকা আমার স্বভাবে নেই চৌধুরী সাহেব। আমি আসছি। আকাশ বেরিয়ে গেল। ডিল বাতিল হয়ে গেল। জহির চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে শিখাকে বললেন, তোর এই রাস্তার ছেলেকে আজই এই বাড়ি থেকে বের করে দেবে। শিখা শান্ত গলায় বলল, ও বের হলে আপনার মেয়েটাও এই বাড়িতে থাকবে না বাবা।
ঠিক সেই মুহূর্তেই বাড়ির মেইন গেটে একটা রিকশা এসে থামলো। রিকশা থেকে নামলেন অত্যন্ত সাধারণ সাজের এক মহিলা, আকাশের মা সুফিয়া বেগম। হাতে একটা তালের পিঠার হাঁড়ি আর কিছু মাটির পুতুল। তিনি ছেলেকে না বলে চলে এসেছেন। রাহিলা বেগম মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কে আপনি? ভিক্ষা চাইলে পেছনের গেটে যান। আমি আকাশের মা। আমার বাবাটার বিয়ের খবর শুনে থাকতে পারলাম না, তাই তো চলে আসলাম। শিখা তড়িঘড়ি করে নিচে নেমে এলো। শাশুড়িকে দেখে এসে শটান পায়ে হাত দিয়ে সালাম করলো। রাহেলা বেগম আর জহির চৌধুরী তো হা হয়ে গেছেন। তাদের অহংকারী মেয়ে এক গ্রাম্য মহিলার পা ছুঁয়ে সালাম করছে। মা আপনি এসেছেন? উফ, আকাশকে তো চমকে দেব। আসুন, ভেতরে আসুন। শিখা, এই ময়লা কাপড় পরা মহিলাকে ড্রয়িং রুমে তুলেছিস? সোফা নষ্ট হয়ে যাবে তো। মা খবরদার, ইনি আমার মা, আমার শাশুড়ি। আর ওনার গায়ের এই সাধারণ কাপড়ে যে পবিত্রতা আছে তা তোমাদের সিল্কের শাড়িতেও নেই। আকাশ যদি জানতে পারে তোমরা ওনার অপমান করছো, তবে ওই শহর জ্বালিয়ে দেবে। আকাশ ফিরল সন্ধ্যাবেলা। মাকে দেখে সে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। ঠিক তখনই তার নজর গেল শিখার দিকে। শিখা তার মায়ের পাশে বসে খুব ভাব নিয়ে তালের পিঠা খাচ্ছে। মা, তুমি এখানে কেন আসলে? এরা তোমাকে ছোট করবে মা। চলো আমরা মেসে চলে যাই। কিন্তু আমি ওরে বলছি মাটির পুতুলই ভালো। শুনলে তো, মা আমাকে ভালোবেসে ফেলেছেন। এখন তুমি যদি তেরামি করো, মা কিন্তু আমার পক্ষই নেবে। আপনি আমার মাকে হাত করেছেন? কি অদ্ভুত মেয়ে আপনি। মা ওর কথাই ভুইল না, ও একটা জাদরেল নেতা। নেতা হলে কি হয়েছে, আমি তোমার বউ। মা আজ রাতে আমি আর আকাশ আপনার হাতে খাবো। সুফিয়া বেগম রান্নাঘরে গিয়েছেন দেশি মুরগি রাঁধতে। শিখা গেছে সাহায্য করতে। আকাশও সেখানে গেল মাকে সাহায্য করার নাম করে শিখাকে জ্বালাতে। এই যে সিনিয়র আপা, আপনি পেঁয়াজ কাটছেন নাকি কুচি কুচি করে যুদ্ধ ঘোষণা করছেন? আপনার চোখে তো জল আসছে। সরুন, আমি করি। নাক গলাবেন না তো, আমি একাই পারবো। বলতে বলতেই শিখার চোখে পেঁয়াজের ঝাঁজ লাগলো। সে চোখ ডলতে শুরু করলো। আকাশ উপায় না দেখে শিখার হাত দুটো ধরে ফেললো। আরে পাগলি, চোখ ডলবেন না, আরও জ্বলবে। আকাশ শিখার চোখে ফু দিতে শুরু করলো। সুফিয়া বেগম আড়াল থেকে দেখে মুচকি হাসলেন। শিখা অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের এই যত্নটুকু তার খুব চেনা মনে হচ্ছে। শিখা হুট করে আকাশের গালে একটা চুমু খেয়ে দৌড়ে পালালো। মা, দেখছো ও কত অসভ্য। ও আমাকে উফ। বাবা, মেয়েটা তোরে অনেক ভালোবাসে রে। ওর জেদ আছে ঠিকই, কিন্তু মনটা পরিষ্কার। রাতে আকাশ আর শিখা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মাঝখানে সেই বিশাল কোল বালিশ, কিন্তু আজ ঘরে সুফিয়া বেগমও আছেন পাশের বিছানায়। কে রে, তোরা মাঝখানে বালিশ দিয়ে রাখছিস কেন? বালিশ সরা। মা, এটা এটা আসলে কোলবালিশ। ওর অভ্যেস তো তাই। হ্যাঁ মা, আকাশ তো আমাকে একদমই জায়গা দেয় না, বালিশ দিয়ে বর্ডার করে রাখে। আপনি ওকে একটু বকে দিন তো। সুফিয়া বেগম উঠে এসে বালিশটা সরিয়ে দূরে ফেলে দিলেন। আকাশ কাচুমাচু হয়ে এক কোণে শুয়ে রইল। শিখা খিক করে হাসতে হাসতে আকাশের পিঠের উপর পা তুলে দিল। পা সরান শিখা, মা পাশে শুয়ে আছেন। লজ্জা করে না? শিখা কানের কাছে ফিসফিস করে। লজ্জা তো ডিকশনারি থেকে ডিলিট করে দিয়েছি বর্মশাই। এখন চুপচাপ ঘুমান, না হলে কিন্তু মাকে ডেকে বলবো আপনি আমাকে লাথি দিয়েছেন। আকাশ অসহায়ের মতো চোখ বন্ধ করলো। সে খুব পাচ্ছে তার মা আর বউ মিলে তাকে পুরোই কোণঠাসা করে ফেলেছে। কিন্তু এই অশান্তির মাঝেও এক অদ্ভুত শান্তির হাওয়া বইতে শুরু করেছে তার মনে। জহির চৌধুরীর বাড়িতে এখন এক থমথমে পরিবেশ। ডিল বাতিল করার অপরাধে আকাশকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য জহির চৌধুরী উকিল ডেকেছেন। কিন্তু শিখা চৌধুরী যে ঘুণাক্ষরেও সেটা জানতো না। সে ব্যস্ত ছিল তার নতুন প্ল্যান নিয়ে। আকাশ নিজের ব্যাগ গোছাচ্ছিল মেসের দিকে চলে যাওয়ার জন্য। ঠিক তখনই শিখা ঝড়ের মতো ঘরে ঢুকলো, হাতে দুটো নীল রঙের পাসপোর্ট আর এয়ার টিকিট। ব্যাগ গোছানো শেষ? গুড। তবে মেসে যাওয়ার জন্য না, আমরা সাজেক যাচ্ছি, আমাদের হানিমুন। হানিমুন? আপনার মাথা কি পুরোই গেছে? আপনার বাবা আমাকে বের করে দেওয়ার জন্য পুলিশ টাকার প্ল্যান করছে, আর আপনি টিকিট কাটছেন? বাবাকে আমি সামলে নিয়েছি। আর শোনো, এটা শুধু হানিমুন না, এটা একটা পলিটিক্যাল ট্রিপ। ওখানে একটা রিসোর্ট উদ্বোধন হবে, সেখানে তোমাকে আর আমাকে পাশে থাকতে হবে। আমি যাব না। আমি আপনার কোনো লোক দেখানো নাটকের অংশ হব না। শিখা হঠাৎ আলমারি থেকে আকাশের মায়ের দেওয়া সেই মাটির পুতুলটা বের করলো। মা যাবার সময় বলে গেছেন তোমাকে যেন পাহাড়ে নিয়ে যাই। এখন বলো, মায়ের কথা ফেলবে? আপনি
বড্ড নোংরা খেলেন শিখা। আবেগ নিয়ে খেলা করাটা আপনার রক্তে। বাধ্য হয়ে আকাশ রাজি হলো। সাথীকে পৌঁছানোর পর শিখা জেদ ধরলো সে জিপে যাবে না, আকাশকে বাইক চালাতে হবে। আকাশ বিরক্ত হলেও শেষে রাজি হলো। পাহাড়ি আঁকাবাঁকা পথ, চারিদিকে মেঘ। শিখা পিছনে বসে আকাশের কাঁধে শক্ত করে হাত রাখলো। হাত সরান, বাইক ব্যালেন্স করতে সমস্যা হচ্ছে। ব্যালেন্স নষ্ট হলেই তো ভালো, দুজন একসাথে খাদে পড়বো, মরলে একসাথেই মরি। হুট করে আকাশ জোরে ব্রেক কষলো। শিখা টাল সামলাতে না পেরে আকাশের পিঠের উপর আছড়ে পড়লো। হেলমেটের কাঁচের আড়ালে দুজনের চোখাচোখি। মেঘের ভিতরে তাদের নিঃশ্বাস যেন স্পষ্ট শোনা যাচ্ছে। আপনি এত ভয়ঙ্কর কেন শিখা? কেন সব সময় মরণ নিয়ে কথা বলেন? কারণ তোমাকে পাওয়ার চেয়ে মরণটাও অনেক সময় সহজ মনে হয় আকাশ। রিসোর্টে পৌঁছে আকাশ দেখলো রুম মাত্র একটা, আর বেডও একটা। সে রাগে ফেটে পড়লো। আমি সোফায় শোবো, আপনি ওই রাজকীয় বিছানায় ঘুমান। সোফায় ছাড়পোকা আছে আকাশ। আর শোনো, এসি কাজ করছে না, বেশ ঠান্ডা কিন্তু। মাঝরাতে সত্যিই প্রচন্ড ঠান্ডা পড়লো। আকাশ সোফায় কুকড়ে শুয়ে কাঁপছে। শিখা একটা বড় কম্বল নিয়ে এসে আকাশের ওপর মেলে দিল এবং নিজেও পাশে বসে পড়লো। আবার শুরু করলেন? যান নিজের জায়গায়। চুপ করে থাকো তো, ঠান্ডা লাগলে মা আমাকে বকবে। আর শোনো, তুমি ঘুমালে তোমাকে একদম সেই মাটির পুতুলটার মতো লাগে। শিখা আলতো করে আকাশের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। আকাশ সরাতে চাইলো না। এই প্রথম সে শিখার স্পর্শে কোনো ঘৃণা খুঁজে পেল না। এক অদ্ভুত নিস্তব্ধতায় দুজন ঘুমিয়ে পড়লো। ভোরের দিকে রিসোর্টে হঠাৎ হুলুস থুলুস পড়ে গেল। জহির চৌধুরীর রাজনৈতিক প্রতিপক্ষ খান সাহেবের কিছু লোক শিখাকে কিডন্যাপ করার জন্য হানা দিল। তারা রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকলো। শিখা ম্যাডাম, আপনার বাবা আমাদের বসকে অনেক জ্বালিয়েছে। আজ আপনাকে নিয়ে যাব। শিখা ভয় পেয়ে পেছাতে লাগলো। ঠিক তখন আকাশ কোত্থেকে একটা কাঠের লাঠি নিয়ে গুন্ডাদের সামনে এসে দাঁড়ালো। খবরদার, এক পাও এগোবি না। রাজনীতি তোরা বাইরে করবি, কিন্তু আমার সামনে আমার বউয়ের গায়ে হাত দিলে তোদের হার আস্ত রাখবো না। আকাশ আকাশ একাই চারজন গুন্ডাকে ঘায়েল করলো। ওর কপাল ফেটে রক্ত ঝরছে। গুন্ডারা পালিয়ে গেল। শিখা দৌড়ে এসে আকাশের ক্ষতস্থানে নিজের ওড়না দিয়ে ব্যান্ডেজ করে দিল। তুমি আমার জন্য মার খেলে আকাশ? তুমি না আমাকে ঘৃণা করো? ঘৃণা করি ঠিকই, কিন্তু আপনি আমার স্ত্রী, আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। তবে মনে রাখবেন, এটা কিন্তু প্রেমের জন্য না, স্রেফ কর্তব্যের জন্য। সাজেক থেকে ফেরার পর শিখা আকাশকে এক নতুন সারপ্রাইজ দিল। সে আকাশের জন্য একটা বড় লাইব্রেরি আর কোচিং সেন্টার খুলে দিয়েছে। এখন থেকে তোমাকে টিউশন করতে হবে না, তুমি এই সেন্টারের মালিক। আমি এটা নেব না। আপনি আমাকে কিনতে পারবেন না শিখা। কিনছি না আকাশ, এটা তোমার যোগ্যতা। আর শোনো, কাল আমার এক রাজনৈতিক জনসভা আছে, তোমাকে সেখানে প্রধান অতিথি হিসেবে থাকতে হবে। কখনোই না, আমি রাজনীতির কাদা মাখবো না। না থাকলে কিন্তু লাইব্রেরির সব বই আমি আজই পুড়িয়ে ফেলবো। আপনি আপনি একটা ডাইনি। সাজেক থেকে ফেরার পর আকাশ নিজের কোচিং সেন্টারে বসেছিল। হঠাৎ একটা মেয়ে ভেতরে ঢুকলো। পরনে হালকা নীল শাড়ি, চোখে চশমা। মেয়েটিকে দেখে আকাশের হাতের কলমটা থেমে গেল। নীলা, তুমি এখানে? শুনলাম তুমি খুব বড় ঘরে জামাই হয়েছো, বিশাল কোচিং সেন্টারের মালিক। ভাবলাম পুরনো বন্ধুর সাথে একটু দেখা করে যাই। নীলা ছিল আকাশের গ্রামের সহপাঠী এবং প্রথম প্রেম। শিখার দাপটে আকাশ যখন অতিষ্ঠ, তখন নীলার শান্ত স্বভাব তাকে এক মুহূর্তের জন্য অতীতে ফিরিয়ে নিয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই ঝড়ের বেগে ঘরে ঢুকলো শিখা চৌধুরী। শিখা ঢুকেই দেখলো আকাশ আর নীলা খুব কাছাকাছি বসে কথা বলছে। শিখার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে গটগট করে এগিয়ে গিয়ে নীলার আর আকাশের মাঝখানে দাঁড়িয়ে পড়লো। এই যে ম্যাডাম, আপনি কে? এখানে কি অ্যাডমিশন নিতে আসছেন, নাকি আমার বরের দিকে নজর দিতে? আমি আকাশের পুরনো বন্ধু, আপনার পরিচয়? শিখা আকাশের গলা জড়িয়ে ধরে। পরিচয়? আমি আকাশের বউ, আকাশের মালিক, আকাশের সব কিছু। আকাশকে চেনো তুমি? শিখা, হাত সরান। ও আমার পুরনো বন্ধু নীলা, ওকে আমি আসতে বলেছিলাম। ও পুরনো বন্ধু, তার মানে পুরনো চাল ভাতে বাড়ে। শোনেন নীলা আপা, পুরনো চাল দিয়ে আমি বিরিয়ানি রান্না করি না। আপনি দয়া করে এখান থেকে বিদায় হন, না হলে কিন্তু আমার কর্মীদের ডাকবো। শিখা, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। নীলা, তুমি কিছু মনে করো না, ওর মাথায় একটু সমস্যা আছে।
নীলা মুচকি হেসে বেরিয়ে গেল, কিন্তু শিখার আগে ফুসতে ফুসতে আকাশের টেবিলের উপর রাখা পানির গ্লাসটা ছুঁড়ে মারলো। রাতে বাড়িতে ফেরার পর শিখা ঘরের দরজা ভেতর থেকে লক করে দিল। আকাশ খাটে বসে বই পড়ছিল। শিখা ওড়নাটা কোমরে পেঁচিয়ে আকাশের সামনে দাঁড়ালো। বলুন, ওই নীলার সাথে আপনার কি সম্পর্ক? ও কেন আপনার কাছে এসেছিল? সম্পর্ক ছিল, এখন নেই। ও জাস্ট দেখা করতে এসেছিল। আপনার মতো অসভ্য মেয়েকে বিয়ে করেছি বলে কি আমার বন্ধু বান্ধব থাকবে না? শিখা আকাশের শার্টের কলার ধরে ঝাঁকিয়ে বলে, না, থাকবে না। আপনার সব বন্ধু বান্ধব আমি। ওই নীলা যদি আবার আসে তবে আমি ওর পা ভেঙে দিব। আপনি জানেন না আমি কতটা পজিটিভ? পজিটিভ না, এটাকে পাগলামি বলে। আপনি আমাকে দম বন্ধ করে মারতে চান? শিখা হঠাৎ কাঁদতে শুরু করলো। মেকি কান্না নয়, এবার সত্যি সত্যি তার চোখে জল। আমি ভয় পাই আকাশ, আপনি যদি এই শান্ত মেয়েটার মায়ায় পড়ে আমাকে ছেড়ে চলে যান। আমি তো আপনার মতো শিক্ষিত নই, আমি তো শুধু রাজনীতি আর গুন্ডামি জানি। ছেড়ে যাওয়ার হলে অনেক আগেই যেতাম। এখন চুপ করুন, ঘুমান। রাত গভীর হয়েছে। আকাশ আজ নিজেই কেন যেন শিখার কান্নার কথা ভেবে সোফায় না শুয়ে খাটের এক কোণায় শুয়েছিল। মাঝখানে সেই বালিশ। হঠাৎ শিখা ঘুমের ঘোরে আকাশকে জড়িয়ে ধরলো। শিখা, সরুন বলছি। আকাশ, আমাকে ছেড়ে যেও না। আকাশের মনে হলো শিখা জ্বরে কাঁপছে। সে কপালে হাত দিয়ে দেখলো সত্যিই প্রচন্ড জ্বর। শিখার সেই দাপুটে চেহারাটা এখন যেন এক অসহায় শিশুর মতো। আকাশ আর রাগ ধরে রাখতে পারলো না। সে জলপট্টি দিতে শুরু করলো। সারা রাত আকাশ শিখার মাথায় হাত বুলিয়ে দিল। শিখা চোখ খুলে দেখলো আকাশ তার পায়ের কাছে বসে ঘুমাচ্ছে, হাতে ভিজে রুমাল। শিখার মনে হলো এই কঠোর ছেলেটার ভেতরেও এক মহাসমুদ্র লুকিয়ে আছে। শিখার বাবা জহির চৌধুরী যখন শুনলেন আকাশের কারণে তার ডিল বাতিল হয়েছে এবং এখন নীলা নামের এক মেয়ে এসে শিখার মনে অশান্তি দিচ্ছে, তিনি নীলার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। তিনি নীলাকে টাকা দিয়ে আকাশকে ভুল বুঝিয়ে শহর থেকে দূরে পাঠানোর প্রস্তাব দিলেন। মা নীলা, এই নাও 2 লাখ টাকা। আকাশকে নিয়ে তুমি দূরে কোথাও চলে যাও। আমার মেয়েটা পাগল হয়ে গেছে ওর পেছনে। চৌধুরী সাহেব, আমি আকাশকে ভালোবাসি ঠিকই, কিন্তু ও এখন অন্য কারোর স্বামী। আমি আপনাদের মতো নিজ মনের মানুষ নই। আকাশকে ওর বউয়ের কাছেই ভালো থাকতে দিন। বিকালবেলা শিখা চৌধুরী আজ এলাকার এক জনসভায় বক্তৃতা দিচ্ছিল। হঠাৎ একদল প্রতিপক্ষ মিছিল নিয়ে হানা দিল এবং পাথর ছুটতে শুরু করলো। শিখার কর্মীরা পালিয়ে গেল। শিখা মঞ্চে একা পড়ে রইল। ঠিক তখন আকাশ স্টেজে লাফিয়ে উঠল। সে শিখাকে আড়াল করে নিজের পিঠ পেতে দিল। একটা পাথর এসে আকাশের মাথায় লাগলো। রক্ত গড়িয়ে পড়ছে। শিখা, পালাও এখান থেকে, আমি ধরছি এদের। না, তোমাকে রেখে আমি যাব না। আকাশ শিখাকে পাঁচা কোলা করে তুলে ভিড় ঠেলে সরিয়ে নিয়ে এলো। রাস্তার এক কোণে বসে শিখা যখন আকাশের রক্ত মুছছিল তখন তার বুক ফেটে কান্না আসছিল। কেন করলে এমন? তুমি তো আমাকে ঘৃণা করো। ঘৃণা করি ঠিকই, কিন্তু ওই যে বললাম আপনার সিনিয়র হওয়ার নাটকটা আমার ভালো লাগে না। আর বউকে বাঁচানো তো বীরত্বের কাজ, তাই না? বউ? তার মানে তুমি আমাকে বউ হিসেবে স্বীকার করেছো? বেশি কথা বলবেন না, চলুন বাড়ি যাই, মা চিন্তা করবে। আকাশের শিখার রসায়ন এখন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। একদিকে আকাশ তার ব্যক্তিত্ব আর নীতি নিয়ে অনড়, অন্যদিকে শিখার পাগলামি আর অধিকার বোধ দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। শিখা আকাশকে ভালোবাসায় ডুবিয়ে মারতে চায়, আর আকাশ চায় তার নিজের স্বাধীনতা। জনসভার সেই ঘটনার পর আকাশ বাড়িতেই বিশ্রামে আছে। মাথায় ব্যান্ডেজ নিয়ে সে যখন বই পড়ছিল, শিখা হাতে এক বাটি গরম স্যুপ নিয়ে ঘরে ঢুকলো। শিখার চোখে মুখে আজ এক অদ্ভুত অপরাধ বোধ আর মায়া। সে নিঃশব্দে আকাশের পাশে বসলো। আকাশ বই থেকে চোখ না সরিয়েই বলল, আবার কি দরকার? স্যুপ খাওয়ার ইচ্ছে আমার নেই, আপনি বরং গিয়ে আপনার ওই গুন্ডা বাহিনী সামলান। শিখা এক চামচ স্যুপ আকাশের মুখের সামনে ধরে। চুপচাপ খেয়ে নাও আকাশ, আজ কোনোদিন আমি সহ্য করব না। তোমার কপাল ফেটেছে আমার জন্য, আর আমি যদি এই স্যুপটুকু না খাওয়াই তবে আমার আত্মা শান্তি পাবে না। আপনার আত্মা শান্তি পাক আর না পাক আমার তাতে কি? হাত সরান শিখা, আপনি বড্ড বেশি গায়ের উপর পড়া স্বভাবের। শিখা স্যুপের বাটিটা পাশে রেখে হুট করে আকাশে ব্যান্ডেজ করা জায়গায় একটা আলতো চুমু খেলো। আকাশ বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠলো। তার শরীর দিয়ে এক অদ্ভুত শিরশিরানি বয়ে গেল। এ কি অসভ্যতা কেন করছেন? এটা অসভ্যতা না, এটা হলো ওষুধ। সিনিয়র বউ যখন আদর করে তখন জুনিয়র বরের চুপ থাকতে হয়,
এখন খাও। আকাশ আর কথা বাড়ালো না। সে বুঝতে পারছে শিখার সাথে তর্কে জেতা অসম্ভব, তবে মনে মনে সে ঠিকই ভাবছে। এই মেয়েটা এত নিষ্ঠুর হয়েও এত মায়াবী কিভাবে হয়? ঠিক তখনই বাড়ির নিচে এক দামি স্পোর্টস কার এসে থামলো। অর্ক ফিরে এসেছে, তবে এবার সে একা নয়, সাথে করে জহির চৌধুরীর জন্য এক বড় ইনভেস্টমেন্টের প্রস্তাব এনেছে। অর্ক সোজা শিখার ঘরে ঢুকে পড়লো। শিখা, কেমন আছো? শুনলাম জনসভায় খুব ঝামেলা হয়েছে। তোমার এই মেধাবী জামাই তো তোমাকে বাঁচাতে গিয়ে নিজে হাসপাতাল যাওয়ার দশা করেছে। ওর মতো দুর্বল লোক দিয়ে তো তোমার চলবে না। আকাশ অর্ককে দেখেও না দেখার ভান করে। শিখা, আপনার এই চামচাকে ঘর থেকে বের হতে বলুন, আমার পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে। শিখা আগুনের মতো জ্বলে ওঠে। অর্ক, তুমি আমার ঘরে ঢোকার পারমিশন নাওনি কেন? আর আকাশকে নিয়ে কথা বলার সাহস কোত্থেকে পাও? ও তোমাকে এক আঙুলে মাটিতে শুইয়ে দিতে পারে, সেটা কি ভুলে গেছো? আরে শিখা, রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার ভালোর জন্যই বলছি। শিখা অর্কর কলার ধরে দরজার বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল। সে ঘর থেকে বের হয়ে চিৎকার করে কাছের লোকদের বলল, আজ থেকে এই আকাশ যদি এই বাড়ির গেটে পা দেয় তবে সবার চাকরি নট। আকাশ আড়াল থেকে দেখলো শিখার এই পসেসিভ রূপ। তার মনে হলো শিখা তাকে আগলে রাখতে চায়, কিন্তু সেটা প্রকাশের ভঙ্গিটা বড্ড বেশি উগ্র। বিকেলের দিকে আকাশের খুব চা খেতে ইচ্ছে করছিল। বাড়িতে মা নেই, তিনি তার আত্মীয়র বাড়িতে গেছেন। আকাশ নিজে রান্নাঘরে গেল চা বানাতে। কিছুক্ষণ পর শিখাও সেখানে হাজির। আরে বড় সাহেব, দেখি আজ রান্নাঘরে। সরে দাঁড়াও, আমি চা করে দিচ্ছি। দরকার নেই, আপনার হাতের চা খেলে আমার রাতে ঘুম হবে না। ঘুম না হলে আমার সাথে গল্প করবে? সরো বলছি। শিখা চা বানাতে গিয়ে হঠাৎ চুলার আগুনের উপর ঝুঁকে পড়লো। তার ওড়নার এক কোণে আগুন লেগে যাচ্ছিল। আকাশ চট করে শিখার কোমর জড়িয়ে ধরে তাকে নিচের দিকে টেনে নিল। শিখা ছিটকে এসে আকাশের বুকের ওপর পড়লো। আকাশের বলিষ্ঠ হাত শিখার কোমরে শক্ত হয়ে বসে গেল। রান্নাঘরে ধোঁয়ায় আর উষ্ণতায় এক অন্যরকম রোমান্টিক আবহাওয়া তৈরি হলো। আপনি কি দেখে চলতে পারেন না? পড়তে যাচ্ছিলেন তো? পুড়তে তো আমি অনেক আগেই শুরু করেছি আকাশ। তোমার ওই অবহেলার আগুনে আমি রোজ পুড়ি। আজ না হয় একটু ভালোবেসেই ধরতে। আকাশ ঝট করে শিখাকে ছেড়ে দিল। তার হার্টবিট আজ অস্বাভাবিকের চেয়ে অনেক বেশি দ্রুত চলছে। সে কোনো কথা না বলে রান্নাঘর থেকে প্রায় দৌড়ে পালিয়ে গেল। রাত গভীর, বৃষ্টি শুরু হয়েছে বাইরে। আকাশ বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। শিখা পেছন থেকে এসে একটা চাদর আকাশের গায়ে জড়িয়ে দিল। ভাবছো কি অত? ভাবছি মানুষ কত অদ্ভুত। কেউ কেউ জোর করে সব পেতে চায়, আবার কেউ কেউ সব পেয়েও কিছুই পায় না। আমি কি জোর করে তোমাকে পেয়েও পাইনি? আপনি আমার শরীরটা পেয়েছেন শিখা, আমার সাইন পেয়েছেন, কিন্তু আমার মন, সেটা পেতে গেলে আপনাকে রাজনীতি ছাড়তে হবে না, আপনাকে মানুষ হতে হবে। শিখা আকাশের হাতটা ধরলো। বৃষ্টির ছাট তাদের মুখে লাগছে। আকাশ আজ হাতটা সরালো না। সে মনে মনে অনুভব করলো শিখার হাতের স্পর্শে আজ আর কোনো জেদ নেই, আছে এক গভীর আরতি। পরদিন আকাশের জন্মদিন। আকাশ নিজেই ভুলে গেছে, কিন্তু শিখা মনে রেখেছে। সে সারাদিন ধরে বাড়ি সাজালো, তবে আকাশকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে কোনো দামি গিফট আনলো না। সে আকাশের গ্রামের সেই প্রিয় তালের পিঠা আর দেশি মুরগির ঝোল রান্না করার চেষ্টা করলো সারা দুপুর ধরে। আকাশ বাড়ি ফিরে দেখলো পুরো বাড়ি অন্ধকার। সে নিজের ঘরে ঢুকতেই দেখলো মেঝেতে মোমবাতি দিয়ে লেখা হ্যাপি বার্থডে আকাশ। শিখা একটা সাধারণ সুতির শাড়ি পরে সামনে দাঁড়িয়ে আছে। কোনো মেকআপ নেই, কোনো নেতামি নেই। শুভ জন্মদিন আকাশ। আমি জানি আমি তোমার জীবনে বড় ভুল, কিন্তু আজ অন্তত একবার হেসে বলো যে আয়োজনটা ভালো হয়েছে। আকাশের বুকটা হুট করে কেঁপে উঠল। সে যখন কেক কাটতে যাবে ঠিক তখনই জহির চৌধুরী ঘরে ঢুকলেন। তার পিছনে পুলিশ। শিখা, অনেক হয়েছে। এই ছেলে আমাদের অফিসের গোপন ফাইল চুরি করে প্রতিপক্ষকে পাচার করেছে। ওর ল্যাপটপে সব প্রমাণ আছে। ওকে আজ জেল খাটতে হবে। আমি কেন এমন করব? এটা মিথ্যে। বাবা, তুমি কি বলছো? আকাশ কোনো দিন এমন করতে পারে না। জহির চৌধুরী ল্যাপটপ অন করে দেখালেন সব প্রমাণ আকাশের বিরুদ্ধে। পুলিশ আকাশকে হ্যান্ডক্যাপ পরালো। আকাশ অপলক দৃষ্টিতে শিখার দিকে তাকিয়ে রইল। শিখা তখন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। শিখা, আপনিও কি এটাই বিশ্বাস করেন? যদি করেন তবে আমার আর কিছু বলার নেই। শিখা হুট করে পুলিশের হাত থেকে আকাশকে ছিনিয়ে নিল। সে তার বাবার সামনে দাঁড়িয়ে গেল। খবরদার বাবা, আকাশ যদি জেলে যায়
তবে আমি এই বাড়িতে আগুন ধরিয়ে দিব। আমি জানি এটা তোমার আর অর্কর চাল। আকাশকে আমি চিনিও চোর হতে পারে না। আকাশ আজ প্রথমবার শিখার চোখে তার প্রতি অগাধ বিশ্বাস দেখতে পেল। তার মনে হলো যে মেয়েটা তার জন্য নিজের বাবার বিরুদ্ধে দাঁড়াতে পারে, সে আর যাই হোক খারাপ হতে পারে না। তার বাবাও তাই বাধ্য হয়ে আকাশকে ছেড়ে দিতে। আকাশের ভালোই লাগছে ব্যাপারটা। দুদিন কেটে যায়। আকাশ ভেবেছিল শিখা হয়তো একটু শান্ত হবে, কিন্তু হলো তার উল্টো। শিখা এখন আকাশের জন্য বডিগার্ড নিয়োগ দিয়েছে। আকাশ যেখানেই যায় শিখার দুই চামচা বল্টু আর পচা তার পেছনে পেছনে ছায়ার মতো ঘোরে। আকাশ কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছে আর জানালার বাইরে বল্টু মুখ বাড়িয়ে দেখছে আকাশ কার সাথে কথা বলছে। আকাশ মেজাজ হারিয়ে ক্লাসের মাঝখানে দাঁড়িয়ে। এই যে বল্টু, ভেতরে এসে আমার পাশে বসো। আমি কি পালিয়ে যাচ্ছি? না আকাশ ভাই, আপার অর্ডার। আপনি যদি কোনো মেয়ে স্টুডেন্টের খাতা বেশি সময় ধরে দেখেন তবে আমাদের ছবি তুলে পাঠাতে হবে। অসভ্যতামির একটা সীমা থাকে। শিখাকে গিয়ে বলো আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু এই নজরদারি সইব না। আকাশ রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরল। সে দেখলো শিখা ড্রয়িং রুমে বসে খুব মনোযোগ দিয়ে একটা বড় হাত পাখা দিয়ে নিজেকে বাতাস করছে, আর সামনে 3টে দামি মোবাইল সেট নিয়ে বসে আছে। এই যে নেত্রী, আপনার এই চামচাদের কোচিং থেকে সরান। আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে। প্রেস্টিজ দিয়ে কি হবে আকাশ? তোমার তো শুধু আমি আছি। আর শোনো, এই নাও তোমার নতুন ফোন। তোমার পুরনো ফোনটা আমি ড্রেনে ফেলে দিয়েছি। কি? আমার ফোন ড্রেনে ফেলেছেন কেন? ওখানে আমার সব নোটস ছিল। নোটস না চাই, ওখানে নীলার নাম্বার ছিল। আমি সব ডিলিট করে নতুন ফোন দিয়েছি। আর শোনো, এই ফোনের পাসওয়ার্ড হবে আমার নাম, আর ফিঙ্গারপ্রিন্ট হবে আমার বৃদ্ধাঙ্গুলি। তার মানে আমি ছাড়া তুমি ফোন খুলতে পারবে না। আপনি কি পাগল? এটা আমার ফোন নাকি আপনার কোম্পানির লকার? দিন বলছি ফোনটা। আকাশ ফোনটা নিতে গেলে শিখা ফোনটা বুকের কাছে ধরে সোফার উপরে উঠে দাঁড়ালো। আকাশও নাছোড় বান্দা, সে শিখার হাত থেকে ফোন ছিনিয়ে নিতে গিয়ে শিখার ওপর হুমড়ি খেয়ে পড়ল। শিখা টাল সামলাতে না পেরে আকাশের গায়ের ওপর পড়ে গেল। দুজনের মুখ একদম মুখোমুখি। আকাশের তপ্ত নিঃশ্বাস শিখার গালে লাগছে। শিখা মুচকি হাসলো। কি হলো? ফোন নিতে এসে কি একদম মনের ভেতরে ঢোকার প্ল্যান করছো? পাসওয়ার্ড তো বলেই দিয়েছি। শিখা, আপনি একটা জঘন্য মেয়ে। আপনার গায়ের এই জবরদস্তির গন্ধ আমার সহ্য হয় না। রাতে শিখা জেদ ধরলো সে আকাশকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। সে রান্নাঘরে গিয়ে আলু ভর্তা বানাতে শুরু করলো, কিন্তু আকাশ জানে শিখা রান্না পারে না। আকাশ রান্নাঘরে গিয়ে দেখলো শিখা শুকনা মরিচ পুড়তে গিয়ে পুরো ঘর ধোয়ায় একাকার করে ফেলেছে। ওরে বাবা, আপনি কি আমাদের গ্যাস চেম্বারে মারার প্ল্যান করেছেন? সরুন এখান থেকে। খবরদার আকাশ, আমি তোমার জন্য স্পেশাল আলু ভর্তা বানাচ্ছি। একটু বেশি ঝাল দিব যাতে তোমার ওই তেরা জিভটা একটু সোজা হয়। আকাশ শিখার হাত থেকে মরিচগুলো নিতে গেল। কারাকারির এক পর্যায়ে মরিচের গুঁড়ো শিখার চোখে ঢুকে গেল। শিখা চিৎকার করে উঠল। ওরে বাবারে, আমার চোখ গেল। আকাশ বাঁচাও। ততক্ষণে আকাশ ভয় পেয়ে গেল। সে দ্রুত শিখাকে ঝাপটে ধরে বেসিনের কাছে নিয়ে গেল। আরে পাগল মেয়ে, সরুন, পানি দেই। একদম চোখ ডলবেন না। আকাশ শিখার চিবুক ধরে চোখে জলের ঝাপটা দিচ্ছে। শিখা যন্ত্রণায় আকাশের শার্টের কলার শক্ত করে ধরে আছে। শিখার চোখের জল আর বেসিনের পানি একাকার। আকাশ খুব যত্ন করে শিখার চোখে ফু দিচ্ছে। আকাশ, তুমি আমাকে এত যত্ন করছো কেন? বকে দিলেই তো পারতে। কারণ আপনি অন্ধ হয়ে গেলে আমার উপর সারা জীবন বোঝা হয়ে থাকবেন। ওই ভয়ে সেবা করছি। বেশি আকাশ কুসুম ভাববেন না। ঠিক সেই সময় আকাশের মা সুফিয়া বেগম আবার আসলেন গ্রাম থেকে। সাথে নিয়ে আসলেন গ্রামের খাঁটি সরিষার তেল আর গুড়। শিখা শাশুড়িকে দেখেই যেন পাল্টে গেল। সে একদম লক্ষ্মী বউ সেজে মাথায় ওড়না দিয়ে শাশুড়ির পা টিপতে বসলো। বৌমা, আমার আকাশটাকে তোমার জ্বালায়, ও কিন্তু একটু রাগে। কি যে বলেন না, আকাশ তো আমার হিরে। তবে ও মাঝে মাঝে একটু অবুঝ হয়ে যায়। এই যে দেখেন, আজ রান্নাঘরে আমার চোখে মরিচ দিয়ে দিয়েছে। কি আমি দিয়েছি? মা, ও কিন্তু মিথ্যা বলছে। ও নিজে মরিচ পোড়াতে গিয়ে এই কাণ্ড করেছে। চুপ কর আকাশ, বৌমা কত কষ্ট করে রাখতেছে আর তুই তার চোখে মরিচ দিস? আজ রাতে তুই মেঝেতে শোবি আর বৌমা আমার সাথে খাটে শোবে। আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ল। শিখা আড়াল থেকে আকাশকে জিভ বের করে ভেঙচি কাটলো। আকাশ মনে মনে বলল, মা, ও কি শেষে এই পেটিটা দলে চলে গেল?
রাত তখন 1:30। আকাশ মেঝের পাটিতে শুয়ে মশার কামড় খাচ্ছে। শিখা আর সোফিয়া বেগম খাটে অঘরে ঘুমাচ্ছেন। আকাশ গরমে আর মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। হঠাৎ সে দেখলো শিখা গুটি গুটি পায়ে বারান্দায় আসছে, হাতে একটা কয়েল আর একটা চাদর। কি হলো? মেঝেতে ঘুম আসছে না? আমার সঙ্গে পাঙ্গা নিতে আসো কেন? আপনার সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। এখন যান, ঘুমান। শিখা কিছু না বলে বারান্দার মেঝেতেই আকাশের পাশে বসে পড়ল। সে আকাশের মাথার নিচে নিজের হাতটা দিয়ে দিল। এ কি করছেন? হাত সরান, ব্যথা পাবেন। পাবো না। তোমার এই পাথরের মতো মাথাটা আমার হাতের চেয়ে বেশি শক্ত না। জানো আকাশ, সারাদিন তোমার সাথে ঝগড়া না করলে আমার মনে হয় দিনটাই মাটি। তুমি আমাকে গাল দাও, তাতেও আমার শান্তি। আকাশ লক্ষ্য করলো শিখার গলার স্বর আজ খুব নরম। সে শিখার দিকে তাকালো। চাঁদের আলোয় শিখাকে আজ আর নেত্রী মনে হচ্ছে না, মনে হচ্ছে এক সাধারণ মেয়ে যে শুধু একটু ভালোবাসা চায়। আকাশ আলতো করে শিখার হাতটা সরিয়ে দিয়ে নিজের বালিশটা শিখার দিকে এগিয়ে দিল। আপনিও বড্ড ঘাটতারা শিখা। যান, খাটে গিয়ে ঘুমান। মা উঠে দেখলে আবার কেলেঙ্কারি হবে। শিখা মুচকি হেসে উঠে চলে যায়। পরের দিন সকালে এক বিশাল অঘটন ঘটল। জহির চৌধুরী যখন অফিসে যাচ্ছিলেন, অর্ক তাকে এসে জানালো যে শিখা আর আকাশের কারণে তাদের রাজনৈতিক ইমেজে বড় ধাক্কা লেগেছে। এমনকি তাদের কিছু গোপন টাকা লেনদেনের খবর ফাঁস হয়ে গেছে। জহির চৌধুরী উত্তেজনায় হঠাৎ বুকে হাত দিয়ে মেঝেতে পড়ে গেলেন। বাবা, বাবা চোখ খোলো, কি হয়েছে তোমার? হাসপাতালে জহির চৌধুরীকে ভর্তি করা হলো। ডাক্তার জানালেন তাকে বাঁচাতে হলে জরুরি অপারেশন লাগবে। অর্ক তখন পাশ থেকে বলল, শিখা, তোর এই ভিখারি বরকে টাকা জোগাড় করতে পারবে? এই অপারেশনের জন্য 20 লাখ টাকা লাগবে। টাকা আপনার না হলেও চলবে অর্ক সাহেব। আমার কোচিং সেন্টার আর আমার বাবার জমি বিক্রি করে হলেও আমি আমার শ্বশুরের চিকিৎসা করাবো। আপনি এখন এখান থেকে গেট আউট হন। আকাশকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আকাশ, তুমি এত ভালো কেন? আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, বাবা মাও, আর তুমি আমার বাবার জন্য সব বিক্রি করে দিচ্ছ। আমি আগেই বলেছি শিখা, আমি আপনার মতো অমানুষ নই। আর শোনো, এখন কাদার সময় না,